ক্লাস 10-এর জৈব যৌগের দ্বিতীয় ভিডিও। আগের ভিডিওতে আমি ক্যাটিনেশন ধর্ম পর্যন্ত বলেছিলাম। এখন এই ভিডিওতে আমি তারপর থেকে হাইড্রোকার্বন আমি প্রথম শুরু করব। হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? নাম থেকেই বোঝা যাচ্ছে যে হাইড্রো মিন্স হাইড্রোজেন, কার্বন মিন্স কার্বন। অর্থাৎ জৈব যৌগে হাইড্রোজেন এবং কার্বন এই দুটো মৌল উপস্থিত আছে। যে জৈব যৌগে হাইড্রোজেন এবং কার্বন এই দুটো মৌল উপস্থিত আছে তাকে বলছি আমরা হাইড্রোকার্বন। আর কোনো উপস্থিত নেই, অক্সিজেন নেই, সালফার নেই, ফসফরাস নেই, অন্য কিচ্ছু মৌল উপস্থিত নেই, শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন। তা এসো আমরা কার্বনের হাত করতে করতে কয়েকটা হাইড্রোকার্বনের সন্ধান জেনে নিই। দেখো, কার্বন, আমরা জানি কার্বনের 4টে বন্ধন। বন্ধনগুলোকে সাধারণভাবে এরকম একটা রেখাচিত্র, একটা লাইনের সাহায্যে বোঝানো হয়। একটা লাইন মানে হচ্ছে এক বন্ধন, দুটো লাইন দিলে সেটা দ্বিবন্ধন। এখানে CH4 এটা হচ্ছে আণবিক সংকেত, এর নাম মিথেন। এখন কার্বনের 4টে আমরা হাত করেছি। এরপর কার্বনের সঙ্গে আমরা দেখেছি ক্যাটিনেশন ধর্ম অনুযায়ী কার্বনের সঙ্গে কার্বন বন্ধন তৈরি করতে পারে। তাই আমি দুটো কার্বন এখানে নিলাম। এই একটা হাইড্রোজেন, 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 এই একটা হাইড্রোজেন। তাহলে এখানে দুটো কার্বন বিশিষ্ট আমরা একটা যৌগ পাচ্ছি যেখানে সবগুলি এক বন্ধন রয়েছে। বিশেষত আমরা দেখবো কার্বন কার্বন এক বন্ধন আছে না কি আছে, অন্য কিছু আছে। তাহলে এটা C2H6। নামগুলো আমরা পরে জানবো। এর নাম মিথেন, এর নাম ইথেন। আরও পদ্ধতি আছে নাম জানার, IUPAC পদ্ধতি, সে সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। এরপর দেখো, এগুলো হচ্ছে এক বন্ধন দিয়ে কার্বন কার্বন এক বন্ধন। কার্বন কার্বন এক বন্ধন দিয়ে আমি যদি 3টে কার্বন দিয়ে যৌগ তৈরি করি, আমি এটা মুছে 3টে কার্বন দিয়ে যৌগ তৈরি করি, কার্বন কার্বন কার্বন, C3H8। এইভাবে আমরা কার্বন সংখ্যা বাড়িয়ে, এইখানে আমি হাইড্রোজেনটা পাশে সরে গেছে, এইভাবে আমরা কার্বনের সংখ্যা বাড়িয়ে আমরা বিভিন্ন যৌগের গঠন সংকেত লিখতে পারি। এটা হচ্ছে গঠন সংকেত, এটা হচ্ছে গঠন সংকেত, এইটা গঠন সংকেত, আর এটা আণবিক সংকেত। এখন আমরা যদি কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি করি, সেখানেও হাইড্রোকার্বন পাবো। তা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, ধরো কার্বনের সঙ্গে দ্বিবন্ধন কার্বন, তাহলে দুটো বন্ধন হয়ে গেল। আর যে দুটো বন্ধন থাকবে কার্বনের, সেটা আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করলাম। এর ডাক নাম হচ্ছে ইথেন, C2H4। এর ডাক নাম হলো ইথিলিন। IUPAC নাম হচ্ছে ইথিন। আচ্ছা, এর ডাক নাম হচ্ছে, সাধারণ নাম হচ্ছে, এটা হবে প্রোপেন। এটা IUPAC নামও বটে, আমরা শিখবো পরে। প্রোপেন, এটা দ্বিবন্ধন হলো। ত্রিবন্ধন যদি দেখি, দ্বিবন্ধন দিয়ে আর একটা দেখি কি হয়। মনে করো কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, দ্বিবন্ধন কার্বন, এরকম হতে পারে। তাহলে সেখানে এখানে হাইড্রোজেন 3টে, সবে 3টে করে হাইড্রোজেন দিয়ে দেবে, মানে 4টে করে যেন কার্বনের বন্ধন থাকে, 3টে করে হাইড্রোজেন নয়। মোট কার্বনের যেন 4টে করে বন্ধন থাকে, সেগুলো হাইড্রোজেন দিয়ে আমাদের মেকআপ করতে হবে।
এখানে দেখো এই কার্বনে দুটো বন্ধন, তিনটে বন্ধন রয়েছে, এখানে একটা বন্ধন দিলেই আমার চারটে বন্ধন হয়ে গেল। এই কার্বনে দুটো বন্ধন রয়েছে আর দুটো দিলাম। তার মানে এর যদি আমি সাধারণভাবে সংকেতটা লিখি তাহলে CH3 লেখা হবে, CH লেখা হবে, দ্বিবন্ধন CH2 লিখতে হবে। এর IUPAC অনুযায়ী নামটা লিখবো আমরা। তো এইরকমভাবে আমরা যদি কার্বন কার্বন ত্রিবন্ধন তৈরি করি, কার্বন কার্বন ত্রিবন্ধন, সেটা দেখো সবগুলোই কিন্তু কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি আছে, তাই এগুলোকে সবগুলোকে আমরা হাইড্রোকার্বনের আওতায় ফেলবো। কার্বন কার্বন ত্রিবন্ধন C ট্রিপল বন্ড C, তাই তিনটে করে বন্ধন হয়েই গেছে, আর একটা করে বন্ধন চাই, হয়ে গেল। এর ডাক নাম হচ্ছে অ্যাসিটিলিন। এটা হচ্ছে C2H2 অ্যাসিটিলিন। তো আরেকটা যদি আমি এরকম ত্রিবন্ধন লিখি তাহলে কি হবে দেখো, কার্বন সিঙ্গেল বন্ড ত্রিবন্ধন C, এইখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম। এইখানে এই কার্বনটায় চারটে বন্ধন হয়ে গেছে, তিনটে আর একে চারটে, এই কার্বনে একটা হাইড্রোজেন দিলে আর চারটে বন্ধন হয়ে গেল। তাহলে এটা আমরা বললাম CH3 CH, এটা পেলাম। IUPAC নাম পরে আমরা জানবো। তাহলে দেখো এখানে আমি হাইড্রোকার্বনের দু ধরনের যৌগ লিখলাম। এক ধরনের যৌগতে কার্বনের সঙ্গে শুধুমাত্র কার্বনের সঙ্গে কার্বন এক বন্ধনে আবদ্ধ আছে, আর কার্বনের সঙ্গে কার্বন হয় দ্বিবন্ধনে আবদ্ধ আছে। দুটো পেয়েছি আমরা ক্যাটাগরি, কার্বনের সঙ্গে কার্বন এক বন্ধন আছে, কার্বনের সঙ্গে কার্বন দ্বিবন্ধন আছে। আমরা এই তিনটে ক্যাটাগরি ভাবি, কার্বনের সঙ্গে কার্বন ত্রিবন্ধন আছে। এই ক্যাটাগরি, এই যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন, এরা একটা ক্যাটাগরি, এরা হচ্ছে একটা ক্যাটাগরি। এখানে আমি হাইড্রোজেনের বন্ধনগুলো আঁকিনি, মানে হাইড্রোজেন যে বন্ধনে আবদ্ধ আছে সেটা আঁকিনি। মূল যে দিকটা আমাদের লক্ষ্য দিতে হবে যে কার্বনের সঙ্গে কার্বন এক বন্ধন আছে না দ্বিবন্ধন আছে না ত্রিবন্ধন আছে। তাহলে এই যে দুটো গোষ্ঠী পেলাম, সেই অনুযায়ী হাইড্রোকার্বনকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা ভাগের নাম হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা ভাগের নাম হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেখানে কার্বনের সঙ্গে কার্বন শুধুমাত্র সিঙ্গেল বন্ড আছে, যেমন এইটা হতে পারে CH3, সি এর সঙ্গে সি বন্ধনটা রাখার জন্য আমরা H3টাকে দিকে লিখলাম। এই H3 কিন্তু কার্বনের সঙ্গেই বন্ধনগুলো রয়েছে, এটা হতে পারে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুটো ভাগে ভাগ করছি আমরা। ওই যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যুক্ত কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন, এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে দ্বিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে ত্রিবন্ধন যুক্ত। এখন তোমাদের মনে হতে পারে কটা দ্বিবন্ধন থাকবে বা কটা ত্রিবন্ধন থাকবে। কার্বনের সঙ্গে অসংখ্য কার্বন পরমাণু যুক্ত হতে পারে, তার মধ্যে যদি একটাও যদি দ্বিবন্ধন থেকে থাকে, সবগুলো দ্বিবন্ধন থাকা দরকার নেই, বা একাধিক দ্বিবন্ধন যুক্ত কার্বন থাকার মানে যৌগটায় একাধিক দ্বিবন্ধন যুক্ত কার্বন পরমাণু থাকার দরকার নেই। যদি একটাও দ্বিবন্ধন থেকে থাকে তাহলেই সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বা একাধিক দ্বিবন্ধন থেকে থাকলেও সেটাও অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি একটাও ত্রিবন্ধন থেকে থাকে তাহলে সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বা একাধিক ত্রিবন্ধন থাকলেও হবে সেটাও অসম্পৃক্ত। আবার দ্বিবন্ধন ত্রিবন্ধন মেশানো যদি কোনো যৌগ থাকে সেটাও অসম্পৃক্ত। আমি একটা লিখছি, তোমাদের সিলেবাসে 3টে কার্বন পর্যন্ত তোমাদের সিলেবাসে রয়েছে। তা আমি এখানে লিখতে পারি সি দ্বিবন্ধন সি, 4টে না নিলে একটা দ্বিবন্ধন ত্রিবন্ধন দেখানো যাবে না। তাহলে এইটায় দুটো হাইড্রোজেন, এইটায় একটা হাইড্রোজেন আসবে, এইটায় 4টে আছে বন্ধন হয়ে গেছে, এখানে
আসবে না, একটা হাইড্রোজেন আসবে। এই যে যৌগটা তৈরি হলো, এই যৌগটা যে তৈরি হলো, এইটা দ্বিবন্ধন ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন আমরা পেলাম। ঠিক আছে, তো এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এদের কিছু আমি গঠন নিয়ে একটু আলোচনা করি। একটা একটা করে আমরা যৌগ নেব, সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বনের। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দুটো ধরনের আমরা যৌগ নেব, একটা দ্বিবন্ধনযুক্ত যৌগ, একটা ত্রিবন্ধনযুক্ত যৌগ। তাদের আমরা গঠন, তাদের কোণ কিরকম করে কত ডিগ্রি কোণে আছে, সেই সবগুলো নিয়ে একটু আলোচনা করি। সেই হিসেবে আমরা যৌগ নেব, এইখানে আমরা লিখি, তাহলে হাইড্রোকার্বন সম্বন্ধে শিখলাম। আমি এখানে তিনটে হাইড্রোকার্বনের আমরা C2H6, C2H4, C2H2, এই তিনটে হাইড্রোকার্বনের আমরা গঠন কেমন করে, তাদের গঠন কীরকম আছে না আছে, তাদের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত, অ্যাঙ্গেল কত, তাদের কিভাবে তারা বিন্যস্ত আছে হাইড্রোজেনগুলো, সেইগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। প্রথমে আসি C2H6 এর কথায়। C2H6 আমরা দেখেছি যে এখানে কার্বন কার্বন এখানে তিনটে হাইড্রোজেন পরমাণু আছে। এই বন্ধনীগুলো আমরা এদিকে ইচ্ছা মোটামুটি মেকিয়ে লিখতে পারি আমাদের সুবিধে মতো, কিন্তু এদের একটা নির্দিষ্ট গঠন আছে, যেটা আমরা CH4 এর ক্ষেত্রে বলেছিলাম যে চতুস্তলকীয় গঠন। সেটা কেমন? কার্বনটা রয়েছে একটা চতুস্তলকের যে চারটে শীর্ষবিন্দু, সেই চারটে শীর্ষবিন্দুতে একটু ছোট হবে, এই চারটে শীর্ষবিন্দু, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, চারটে শীর্ষবিন্দু। আমি এটা একটা নিচে একটা ইয়ে করে আঁকি দরকার হলে। এই যে এই চারটে শীর্ষবিন্দু, একটা দুটো তিনটে চারটে। এইখানে যদি কার্বনটা থেকে থাকে, সেই চারটে শীর্ষবিন্দু, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এই চারটে শীর্ষবিন্দু চারদিকে চারটে হাইড্রোজেন পরমাণু রয়েছে। এদের গঠনটা কেমন বলেছিলাম? চতুস্তলকীয় গঠন। তো চতুস্তলকীয় গঠন অনুযায়ী এখানে যেটা, দেখো এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, ঠিক আছে। এইটা বন্ধনটা আমি মুছে দিলাম, বাঁকা হয়ে গেছিল এইটা। তো এই যে চতুস্তলকীয় গঠন, এইখানে একটা গঠনের সঙ্গে এই যে চারটে বন্ধন, তিনটেতে হাইড্রোজেন থাকবে, এই ধরো এই কার্বনটায় তিনটেতে হাইড্রোজেন রইল, আরেকটা বন্ধনের সঙ্গে আরেকটা কার্বন যুক্ত হয়ে গেল। তার মানে আমরা অনেকটা এরকম আঁকতেও পারি যে এর গঠনটা এরকম। তো এইখানে একটা কার্বন আছে, সেই কার্বনের সঙ্গে এই কার্বনটার বন্ধনটা আছে আর কি, এইটা যদি বন্ধনটা থাকে। আচ্ছা, এইখানে এর হাইড্রোজেন আছে, এইখানে এর হাইড্রোজেন আছে, এইখানে এর হাইড্রোজেন আছে, আর এইখানে এর হাইড্রোজেন আছে একটা, এইখানে এর হাইড্রোজেন আছে একটা, এইখানে এর হাইড্রোজেন আছে একটা, দিয়ে কার্বন কার্বন, আসলে বন্ধনটা একদম সরাসরি বন্ধনটা আছে, কার্বন কার্বন বন্ধনটা থাকবে। আমি এখানে কার্বনের এখানে একটা বন্ধনের সঙ্গে এই কার্বনের একটা বন্ধন যুক্ত করে দিচ্ছি। তো চতুস্তলকের এইটা দুটো চতুস্তলক একসঙ্গে কার্বন দিয়ে আবদ্ধ হয়েছে। এইটা একটা চতুস্তলক, এইটা একটা চতুস্তলক, এইটা একটা চতুস্তলক, এইটা একটা চতুস্তলক। এই দুটো চতুস্তলক কার্বনের সঙ্গে কার্বন যুক্ত হয়ে রয়েছে। তার মানে আমরা যে বন্ধন কোনটা দেখেছিলাম চতুস্তলকের 109 ডিগ্রি 28 মিনিট, এখানেও 109 ডিগ্রি 28 মিনিট হবে। এগুলো সবই 109 ডিগ্রি 28 মিনিট করে কোণগুলো থাকবে। আর কার্বন কার্বন যে দূরত্ব, কার্বনের সঙ্গে কার্বন পরমাণুর যে দূরত্ব, কার্বন কার্বন ডিস্টেন্স যদি বলি, ইকুয়াল টু 1.54 অ্যাংস্ট্রম।
1.54 অ্যাংস্ট্রম, বা এটা করতে পারো 154 পিকোমিটার পিএম, ছোট হাতে পি, 154 পিএম, এটা করা যেতে পারবে। নেক্সট আমি আসছি C2H4 এর কি গঠন, কীরকম এদের গঠনটা রয়েছে। C2H4 এর হচ্ছে, এর নাম হচ্ছে ইথিলিন। তার মানে আমি দেখলাম এটা হচ্ছে একটা চতুস্তলক, C2H6টা হচ্ছে একটা চতুস্তলকীয়, অর্থাৎ ত্রিমাত্রিক গঠন C2H6 এর রয়েছে। C2H4 এর কেমন রয়েছে সেটা দেখি, এসো দেখি। C2H4 এর ক্ষেত্রে আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, দেখো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি বলতে চাইছি, একটা সমবাহু ত্রিভুজের এইখানে কেন্দ্রেতে আমি কার্বন পরমাণু লিখলাম। এর যে দেখো তিনটে বন্ধন রয়েছে, কেমন না কার্বনের সঙ্গে আমি যদি এটাকে ভেঙে লিখি, কার্বন কার্বন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এরকম রয়েছে। তো এই যে তিনটে বন্ধন, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এই এখানে এদিকে একটা বন্ধন, তো সেই তিনটে বন্ধন, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এদিকে ধরো দুই বন্ধনটাই রয়েছে, এখানে আর একটা কার্বন আছে। এইটা যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দুর দিকে নির্দেশিত হচ্ছে তাদের বন্ধনটা। তাহলে সমবাহু ত্রিভুজটা হচ্ছে একটা সমতলীয় গঠন, এটা কিন্তু ত্রিমাত্রিক নয়, দ্বিমাত্রিক গঠন। তা দ্বিমাত্রিক গঠনের এদের তিনটে শীর্ষবিন্দুর দিকে তিনটে কোণ নির্দেশিত আছে, একটা কোণের সঙ্গে আর একটা কোণের মান হচ্ছে 120 ডিগ্রি করে। কারণ আমরা জানি তিনটে মোট কোণটা হচ্ছে 360 ডিগ্রি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাই ওগুলো 120 ডিগ্রি করে কোণগুলোর মান। তো এবার এইখানে আর একটা ওরকম কার্বন আছে, এই কার্বনের সঙ্গে এই যে এইখানটা যে এলো, এই কার্বনের সঙ্গে আর একটা কার্বন আছে, এইখানে বন্ধনটা যুক্ত হবে। ধরো এই যে আমি আর একটা কার্বন লিখলাম, সেই কার্বনটাকে, এটা আর একটা আমি সমবাহু ত্রিভুজ লিখছি, আঁকছি আর কি, এই কার্বনটা একটু সরিয়ে দিই। এই যে দ্বিবন্ধনটা এদিকে, এদিকে একটা, এদিকে একটা, এখানে এইটার সঙ্গে এই দ্বিবন্ধন আর এই দ্বিবন্ধন যুক্ত হয়ে গেছে, বুঝতে গেল? তাহলে আমি যদি এইভাবে যদি আঁকতে চাই, ধরো যে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকছি, এইটা এইখানে এইখানে দ্বিবন্ধনটা রয়েছে, এই এই যে দ্বিবন্ধনটা, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এরকম আছে মোটামুটি। এইটা কিন্তু একটা স্ট্রেট লাইন হবে, এটা একটা স্ট্রেট লাইন হবে, সেই অনুযায়ী আমাদের করতে হবে। দেখো আঁকাটাকে আমরা আরেকটু সরল করতে পারি, এইরকম করে ত্রিভুজগুলো এই দিকে কোণগুলো করে দিলাম, তাহলে খানিকটা বুঝতে সুবিধা হতে পারে। এইখানে কার্বন দ্বিবন্ধন, এখানে এক বন্ধন, এটা এক বন্ধন, এখানে কার্বন দ্বিবন্ধন, এটা এক বন্ধন, এটা এক বন্ধন দিয়ে, এইটা দিয়ে হাইড্রোজেন, ব্যাস এই হচ্ছে তোমার ইথিলিনের গঠন। এইখানে কোণগুলো হচ্ছে 120 ডিগ্রি করে, এই যে কোণগুলো এটা হচ্ছে 120 ডিগ্রি করে সমস্ত, এই কোণটাও যা, এই কোণটাও তাই, এই কোণটাও তাই, এই কোণটাও তাই, এই কোণটাও তাই, এই কোণটাও তাই। তাহলে এর গঠনটা হচ্ছে চতুস্তলকীয় গঠন নয়, এর গঠনটা হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার গঠন।
সমতলীয় ত্রিভুজাকার গঠন, সমতলীয় ত্রিভুজাকার গঠন। এদের মধ্যে এগুলো সব 120 ডিগ্রি হলো। এটা মনে রাখতে হবে যে একটা সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর দিকে এই মানে যোজ্যতাগুলো বা এই বন্ধনগুলো নির্দেশিত। এখন এখানে কার্বন কার্বন ডিস্টেন্স যেটা হচ্ছে, কার্বন কার্বন ডিস্টেন্স এটা হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম বা 134 পিকোমিটার। এটা নেক্সট আমরা গঠন দেখব। তাহলে আমরা এটা পেলাম সমতলীয় 2D স্ট্রাকচার। এর পরের গঠনটা দেখব আমরা অ্যাসিটিলিনের গঠন দেখব। অ্যাসিটিলিনের গঠনটা সব থেকে সোজা। অ্যাসিটিলিনটা হচ্ছে C2H2, এইটার এখানে কার্বন এটা সরল রৈখিক, সমতলীয় এবং সরল রৈখিক, সমতলীয় এবং সরল রৈখিক। এটা হচ্ছে 180 ডিগ্রি, কোণটার মান হলো 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি কোণ তার মানে সরল রৈখিক, আর এটা সমতলীয়। এখানে আর কিছু ব্যাখ্যা করার নেই। এখানে আবার কার্বন কার্বন ডিস্টেন্স যেটা 1.19 অ্যাংস্ট্রম বা 119 পিকোমিটার, বা অনেক ক্ষেত্রে এটা এটা ডিস্টেন্সটাকে 1.20 অ্যাংস্ট্রমও করা হয়, 120 পিকোমিটার। এই গেল আমাদের এদের গঠন। এদের গঠন এবং তিনটের আমরা যৌগের কিভাবে কিরকম করে বন্ধনগুলো আছে সেটা আমরা দেখলাম। হাইড্রোকার্বন সম্বন্ধে আলোচনা করেছি। এবার আমরা চলে যাব হাইড্রোকার্বন ছাড়াও আরও বেশ কিছু শ্রেণীর যৌগ রয়েছে, যেগুলো কার্বন হাইড্রোজেন তো মুখ্য পরমাণু বটেই, তাছাড়াও অক্সিজেন রয়েছে। সেই অক্সিজেন থাকার কারণে কোথাও নাইট্রোজেন রয়েছে, বিশেষত অক্সিজেনটা আছে অনেক ক্ষেত্রেই। সেই তারা থাকার কারণে বিভিন্ন গ্রুপের সৃষ্টি হয়েছে বা মূলক। মূলক মানে কি, যে একটা পরমাণু পুঞ্জ। পরমাণু পুঞ্জ মানে কি একটা একাধিক, যেমন আমরা যদি OH অক্সিজেন আর হাইড্রোজেন নিয়ে তৈরি হয়েছে, এটা একটা পরমাণু পুঞ্জ। এর একটা বন্ধন রয়েছে, সেই বন্ধন দিয়ে কার্বনের সঙ্গে যুক্ত হবে। এই যেটা এইটাকে বলছি আমরা অ্যালকোহল শ্রেণীর। এরকম অনেকগুলো আছে, সেইগুলোকে বলছি আমরা কার্যকরী মূলক। কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ, এদের সংজ্ঞাটাই ফাংশনাল গ্রুপের। না, এই গ্রুপগুলো জৈব যৌগে উপস্থিত থেকে জৈব যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ধর্মকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তাদের ধর্মটা হবে একটা নির্দিষ্ট OH যদি মূলকটা থাকে কোনো যৌগের, যতগুলো যৌগতেই থাক না কেন, তাদের কার্বন সংখ্যা যাই হোক না কেন, OH মূলক যদি থাকে তাহলে তাদের একটা সাধারণ ধর্ম থাকবেই। এবং সেই সাধারণ ধর্মের ব্যাপ্তিটা অনেকটাই, অনেক ধর্ম একই থাকবে সাধারণ ধর্ম, অনেক বিশেষ করে রাসায়নিক ধর্ম তো এক থাকবেই। তাদের বিক্রিয়া কিরম করে OH গ্রুপ দিয়ে যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াগুলো একই ধরনের হবে। তার মানে বলা যায় যে একটা কার্যকরী মূলক হচ্ছে একটা পরমাণু পুঞ্জ, যেটা জৈব যৌগে উপস্থিত থেকে সেই জৈব যৌগের ধর্মটা কেমন হবে সেইটা নির্দেশ করে, বা বলা যায় ধর্মকে নিয়ন্ত্রণ করে, যে এই অনুযায়ী তোমার ধর্ম হবে এই যৌগটার, কারণ আমি আছি তাই আমার কথা মতন চলতে হবে, তোমার ধর্মটা কেমন হবে। সেই জন্য ওটাকে বলছি আমরা কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ।
এরকম কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপের কতকগুলো আমরা গ্রুপ জানবো। সেই গ্রুপগুলো যেমন ধরো আমরা একটা একটা গ্রুপ নিয়ে আলোচনা করি। প্রথমে হচ্ছে অ্যালকোহল গ্রুপ। এটা হচ্ছে OH, অ্যালকোহল গ্রুপটা হচ্ছে OH গ্রুপ, OH। ঠিক আছে, এইদিকে একটা বন্ধনটা তৈরি হবে কীরকম, ধরো মনে করো কার্বনের সঙ্গে একটা কার্বন, তার সঙ্গে OH-টা যুক্ত হলো, এই কার্বনের তো একটা বন্ধন হয়ে গেল, সেই আর তিনটে বন্ধন এরকম করে আমরা দিতে পারি, ব্যাস হয়ে গেল, একটা অ্যালকোহল শ্রেণীর যৌগ হয়ে গেল। এছাড়া আমরা কার্বনটাকে বাড়াতে পারি, দুটো দিলাম, OH-টা রইল, এই কার্বনের দুটো হাত বাকি, এই কার্বনের তিনটে হাত বাকি, এটার নাম দিচ্ছি CH3OH, এটার নাম দিলাম CH3CH2OH। ঠিক আছে, এইরকম আর একটা যদি আমি হাত বাড়াই, কার্বন কার্বন কার্বন, এটা H, 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 তারপরে এটা কি হলো CH3 CH2 CH2OH। ঠিক আছে, এদের নামগুলো আমরা IPSC-তে পরে জানছি। তা এই যে কার্যকরী মূলকগুলো উপস্থিত থেকেছে, এই OH, এ দেখো কার্বন সংখ্যার তফাৎ হয়ে যাচ্ছে, এখানে একটা কার্বন, এখানে দুটো কার্বন, এখানে তিনটে কার্বন। এদের ধর্ম, রাসায়নিক ধর্ম প্রায় একই, ভৌত ধর্মের কিছুটা তফাৎ হতে পারে, সেটা হচ্ছে জলের দ্রাব্যতার ক্ষেত্রে। এইগুলো যেমন এইগুলো থেকে এগুলো সবই জলের দ্রাব্য, এগুলো সবই জলের দ্রাব্য, কিন্তু দ্রাব্যতাটা হচ্ছে তফাৎ হবে, হয়তো এইগুলো যত তাড়াতাড়ি দ্রবীভূত হবে, এটা হচ্ছে কম দ্রবীভূত হবে। কারণ এই যে পার্টটা, অর্থাৎ এই অংশটা, এই কার্বন সংখ্যা যত বাড়বে, এই অংশটা জলে দ্রবীভূত হওয়ার প্রবণতা তত কমবে, মানে ওই কার্বনটা জলে দ্রবীভূত হতে চায় না, OH পার্টটা জলে দ্রবীভূত থাকতে চায়, জলের মধ্যে থাকতে চায়। আর এই দিকের পার্টটা যেটা গোল করে দিয়েছি, ওই পার্টটা জল থেকে বেরিয়ে আসতে চায়। সেটা পরে আবার তোমরা জানবে, যেটা খানিকটা আমরা পড়েছিলাম ক্লাস 9-এ মিসেল বলে, দ্রাব্যতা, এই যে দ্রবণের চ্যাপ্টারে। তো এইটা গেছে অ্যালকোহল শ্রেণীর যৌগ। এই যৌগগুলোর ক্ষেত্রে তোমাদের বন্ধনগুলোকে খুব ভালো করে বুঝে রাখতে হবে, বন্ধনগুলোকে। এরপর আমরা পড়বো অ্যালডিহাইড, অ্যালডিহাইড শ্রেণীর যৌগটা পড়ব। কিভাবে শুধুমাত্র কার্যকরী মূলকটা খেয়াল রাখবে, তার কোনখানে কার্বনের সঙ্গে যুক্ত হবে সেটা খেয়াল রাখতে হবে, আর হচ্ছে খেয়াল রাখবে যে প্রতিটা কার্বনের যেন 4টে করে হাত থাকে। এবার পাচ্ছি আমরা অ্যালডিহাইড, এটা হচ্ছে CHO। মনে রাখবে, তোমাদের যদি পরীক্ষায় পড়ে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি, তাহলে শুধু CHO লিখবে না, বন্ধনটাকেও দিতে হবে। এই বন্ধনের গঠন কেমন না, দেখো CH দ্বিবন্ধন O, CH দ্বিবন্ধন O। এইখানে কার্বনের একটা দিক ফাঁকা আছে, যে ফাঁকা জায়গাটায় আমরা আর একটা কার্বন যুক্ত করতে পারি বা হাইড্রোজেনে যুক্ত করতে পারি। এইখান থেকে যদি সব থেকে সরলতম যে আমরা পাবো অ্যালডিহাইডটা, সেটা হচ্ছে এইখানে হাইড্রোজেন যুক্ত করলে, হচ্ছে HCHO। এর সাধারণ নাম হচ্ছে ফর্মালডিহাইড।
2 নম্বর, যদি আমি এইখানে এইচ না দিয়ে এইখানটায় যদি আমি সি দিই, সি মানে হচ্ছে সি তো একা থাকবে না, তার সঙ্গে 3টে হাইড্রোজেন থাকবে, অর্থাৎ এটা হলো CH3 CHO, এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। যদি এইখানে শুধু একটা সি দিলাম, আমি না একটা সি দেবো না, আর একটা সি দেবো। আর একটা সি দিলে আর একটা আমার এ চলে আসবে, এইখানে একটা এইচ, এটা একটা এইচ, এটা একটা এইচ দিলাম, তাহলে 3 নম্বর যেটা পেয়ে যেতে পারি CH3 CH2 CHO, এর নাম হচ্ছে প্রোপানালডিহাইড। প্রোপানালডিহাইড এরপরে আরো কার্বন যুক্ত হতে পারে ওই রকম ভাবে, এই দিকে কিন্তু আর কিছু বাড়বে না। তার মানে CHO গ্রুপটা একটা প্রান্তে থাকবে, OH গ্রুপও যেমন একটা প্রান্তে ছিল, OH গ্রুপটা প্রান্তে থাকবে না সব সময়, সেটা আমরা পরে দেখছি। OH গ্রুপটাকেও এদিক ওদিক থাকতে পারে। তো কিন্তু CHO গ্রুপটা সব সময় যৌগের প্রান্তে থাকবে। কেন OH গ্রুপটা প্রান্তে থাকবে না আমি এই প্রসঙ্গে একটা বলে দিই। ধরো কার্বন কার্বন কার্বন, আমি 3টে কার্বন দিলাম, OH গ্রুপ এই পজিশনে থাকতে পারে, OH হতে পারে, দিয়ে কার্বনের এবার যা যা সব হাইড্রোজেনগুলো হলো। একজন বলে না আমি এখানে OH দেবো না, এইখানে আমি OHটা দেবো, এইখানে হাইড্রোজেন থাকবে, এগুলো সব হাইড্রোজেন থাকবে। এটাও একটা অ্যালকোহল, অ্যালকোহলের ধর্মই দেখাবে, শুধু OH গ্রুপের অবস্থানটা বদলেছে। তার মানে OH গ্রুপটা এমন একটা গ্রুপ যেটা যে কোনো কার্বনে যুক্ত থাকতে পারে, কিন্তু CHO গ্রুপটা শুধুমাত্র প্রান্তীয় কার্বন, অর্থাৎ ধারের কার্বনে তাকে যুক্ত থাকতে হবে, অন্য কোনো কার্বনে সে যুক্ত থাকতে পারবে না। নেক্সট, এটা অ্যালডিহাইড গেল। এবার হচ্ছে কিটোন শ্রেণীর যৌগ। কিটোন শ্রেণীর যৌগ সেটা দেখি আমরা কি করছি। প্র্যাকটিক্যালি অ্যালডিহাইড আর কিটোনকে একযোগে এক শ্রেণীর যৌগ বলে, সেটা আমি আসছি পরে। কিটোন এখানে হচ্ছে সি ডবল বন্ড, এটা এইরকম কিটোন শ্রেণীর যৌগ। আচ্ছা আমি এটাকে এখন তো গঠনটা পরে দেখাচ্ছি, এখানটা সি ডবল বন্ড লিখে দিই, খালি সি ডবল বন্ড ও, এটাই দেখাতে হবে। তো এর গঠনটা হচ্ছে এরকম যে কার্বনের একটা কার্বনের দুদিকে দুটো বন্ধন তৈরি হবে, আর দ্বিবন্ধন ও এটা রয়েছে। এইখানে কে যুক্ত হবে, যদি এইচ যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু CHO অ্যালডিহাইডের গ্রুপ হয়ে গেল, তাই এইচ যুক্ত এখানে হবে না। এখানে দুটো জায়গাতেই কার্বন যুক্ত হতে হবে, এইখানেও কার্বন যুক্ত হবে, এখানেও কার্বন যুক্ত হবে। সেই হিসেবে আমরা সরলতম যে যৌগটা পাচ্ছি সেটা হচ্ছে এইখানে একটা কার্বন, তার সঙ্গে লেজুর 3টে হাইড্রোজেন তো থাকবেই, এখানে একটা কার্বন, তার সঙ্গে লেজুর 3টে হাইড্রোজেন থাকবে। তার মানে এটা আমরা পেলাম, দেখো H3C, আমি যেভাবে লিখেছি সেইভাবেই দেখাই, তারপর আমি ঘুরিয়ে একটু দেখাবো, এরকম করে সবসময় যে লেখা হয় তা নয়, এইরকম। এইটাকে ঘুরিয়ে আমরা লিখতে পারি এরকম একই জিনিস, CH3, অর্থাৎ একটা যে কোনো কার্বনের CH3টাকে লিখলাম, লিখে দিয়ে এইটা লিখছি। তার মানে দেখো এইটার সঙ্গে এটা বন্ধন, এইটার সঙ্গে এটা বন্ধন, অ্যাকচুয়ালি আমরা এরকম করে লিখে ফেলি বটে প্র্যাকটিক্যালি, কিন্তু বন্ধনটা হচ্ছে এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, ঠিক আছে। এই কার্বনের সঙ্গে এই কার্বন, এই কার্বনের সঙ্গে এই কার্বন, এই কার্বনের সঙ্গে এই কার্বন কিন্তু সরাসরি যুক্ত নেই, তাহলে এখানে CH3 তার লেজুর, এইটা দ্বিবন্ধন ও, এই দ্বিবন্ধনটা আমরা ওপরে এরকম করে লিখতে পারি। তাহলে এইটাও হচ্ছে গঠন, এইটাও যা এটাও তাই, দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমাদের সিলেবাস অনুযায়ী 3টে কার্বন বিশিষ্ট যৌগ তোমাদের সিলেবাসে আছে,
তাই এইটাই করা যেতে পারে। এছাড়াও আমরা এখানটায় যদি একটা কার্বন না রেখে যদি দুটো কার্বন রাখি, তাহলে সেই অনুযায়ী আমরা এখানে একটু বাড়াতে পারি। সি আর এর হচ্ছে একদিকে এইচ একদিকে এইচ, দুটো হচ্ছে CH2 হলো এটা, এর সঙ্গে আবার একটা CH3 লেজুর হতে পারে, CH3 লেজুর হতে পারে। এই CH3 লেজুর যেটা, সেই CH3 লেজুরটাকে আমরা 2 নম্বর জায়গায় রাখছি। এইখানে দেখো CH3 এটা লেখা যেতে পারে, বা H3C, এটা CH2, এইটা CH3 এটা লেখা যেতে পারে। এইরকম করেও লেখা যেতে পারে। কিন্তু একজন বললো না, আমি কেন এইটাকে অর্থাৎ এইটাকে আমরা এইদিকে কেন লিখবো, এটাকে আমরা এইদিকে লিখবো। অর্থাৎ আমি লিখবো CH3 C দ্বিবন্ধন ও CH2 CH3 এটা লেখা যেতে পারে। অথবা এইটাকে একযোগে যোগ করে দিতে পারি, দুটো কার্বন 5টা হাইড্রোজেন, এটা অনেক সময় লেখা যাবে C2H5 C দ্বিবন্ধন ও CH3 এরকমও লেখা যেতে পারে। বা C2H5টাকে ওদিকে লিখে যেতে পারি, একই জিনিস সব, CH3 C দ্বিবন্ধন ও C2H5 এটা লিখতে পারি। এটা সবই সমান, একই, চারটে গঠনই একই, বিভিন্নভাবে লেখা হতে পারে। সেই অনুযায়ী তোমাদের খাতাতেও বিভিন্নভাবে প্র্যাকটিস করবে, এগুলো খুব প্র্যাকটিস করতে হবে, তবে মনে থাকবে। তো এটা গেল কিটোন শ্রেণীর। প্র্যাকটিক্যালি এই যে গ্রুপটা অ্যালডিহাইড আর কিটোন, খেয়াল করো, আমি যদি মুছে দিই কিটোন আর অ্যালডিহাইডের এই গ্রুপগুলো যদি মুছে দিই, এদের গঠনটা দেখো প্রায় একই গঠন, শুধুমাত্র অ্যালডিহাইডের ক্ষেত্রে এখানে একটা হাইড্রোজেন বসে আছে আর এইদিকে কার্বন বসবে। তাহলে এই যে গঠনটা একই রকম হলো, যদিও তোমাদের রিয়াকশানগুলো দেওয়া নেই ক্লাস 10 স্ট্যান্ডার্ডে, কিন্তু তোমরা একটু জেনে রাখো, এই দুটো গঠন একই রকম হওয়ার জন্যে এরা অ্যালডিহাইড এবং কিটোন বেশিরভাগ ক্ষেত্রে একই রকম রাসায়নিক ধর্ম দেখায়। বিক্রিয়াটা অনেক ক্ষেত্রে এদের একই আছে, আবার কিছু ক্ষেত্রে আলাদা আছে। অ্যালডিহাইড যেগুলো বিক্রিয়াগুলো দেয় সেগুলো কিটোন দিতে পারে না, আবার যেগুলো কিটোন দেয় সেটা অ্যালডিহাইড দিতে পারে না, এই রকম সব রয়েছে। ঠিক আছে, তাই এটা কিটোন শ্রেণীর যৌগ গেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। সিলিক অ্যাসিড, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড COOH। এই গ্রুপটার সন্ধান আমরা আগে পেয়েছি, অ্যাসিটিক অ্যাসিড লিখতে গিয়ে এরকম লিখেছি। তা আগে আমরা গ্রুপের গঠনটা কেমন হবে সেটা লিখে ফেলি। গ্রুপের গঠন কেমন হবে, C দ্বিবন্ধন OH, এটা হচ্ছে গ্রুপের গঠন। কার্বক্সিলিক অ্যাসিড, এইখানে হাইড্রোজেন বসতে পারে বা অন্য কার্বনও বসতে পারে। তো সেখানে তাহলে যদি হাইড্রোজেন বসে তাহলে আমরা এটা পাবো 1 নম্বর যৌগ, বা এটাকে লেখা যেতে পারে HCOOH, যার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সি যদি বসে, এখানে যদি কার্বন বসে তাহলে কার্বন মানে তার সঙ্গে লেজুর হাইড্রোজেন 3টে বসে যাবে। CH3 COOH, এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, এখানে যদি একটা কার্বন না থাকে, যদি দুটো কার্বন থাকে, তাহলে আমরা দেখেছি আগের মতন, তাহলে H3C একটা হলো, বা CH3ও লেখা যায়, আর একটা CH2 হবে, C দ্বিবন্ধন OH হবে, এর নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। অর্থাৎ এটা লিখবো, বা C2H5 COOH লেখা যায়, এর নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। হয়ে গেল।
এবার আমরা আসবো একটা যৌগে, সেটা হচ্ছে ইথার শ্রেণীর যৌগ। সেটা হচ্ছে ইথার শ্রেণীর যৌগ, সেটা আমরা পাবো। ইথার শ্রেণীর যৌগ সেটা পাবো আমরা। ইথার শ্রেণীর যৌগ, ইথার শ্রেণীর যৌগের কার্যকরী গ্রুপ হচ্ছে ও থাকবে, দুদিকে দুটো বন্ধন থাকবে ও এর। সেই যে দুটো বন্ধন, সেখানে শুধু যদি এইচ বসে তাহলে জল হয়ে যাবে, তাই এইচ বসবে না। দেখো এটা একটু বোঝো, অক্সিজেনের এই দিকে যদি একদিকে যদি এইচ বসে, দুদিকে যদি এইচ বসে তাহলে জলের সংকেত হয়ে গেল, তাহলে এইটা হবে না। একদিকে যদি এইচ বসে তাহলে অ্যালকোহল হলো। এইখানে যদি কার্বন বসাই আমি, এই দিকটায় কার্বন বসি, একদিকে যদি এইচ বসে, তাহলে সেখানটায় আমরা পেয়ে যাব অ্যালকোহল পেয়ে যাব। তাই এইচ বসবে না। যে দুটো ফাঁকা হাত রয়েছে সেই দুটো ফাঁকা হাতে বসবে একমাত্র কার্বন। এইখানে কার্বন বসবে, এখানে কার্বন বসবে। তাই কার্বন বসে আমরা যেটা পাবো, একটা হচ্ছে CH3, তার লেজুর ও CH3। এটাকে ডাই ইথাইল ইথার বলে, ডাইমিথাইল ইথার। দু নম্বর আরো বাড়তে পারে, এদিকে ধরো C2H5 হলো, ও CH3 রইল। এটাকে বলে ইথাইল মিথাইল ইথার। এই গ্রুপটার নাম ইথাইল, পরে এগুলো আমরা শিখবো। এটার নাম হচ্ছে ইথাইল গ্রুপ, এটা মিথাইল গ্রুপ। ইথাইল মিথাইল ইথার। বা দুদিকে যদি C2H5 থাকে, C2H5 থাকলে এটা হবে ডাই ইথাইল ইথার। এগুলো সবই ইথার শ্রেণীর যৌগ। তাহলে ইথার শ্রেণীর যৌগটা এরকম দিতে হবে, তার কার্যকরী মূলক হচ্ছে এটা। আচ্ছা, এবার আসবো আমরা অ্যামিন শ্রেণীর যৌগতে। অ্যামিন শ্রেণীর যৌগতে অ্যামোনিয়ার সংকেত আমরা জানি। সেই অ্যামোনিয়ার সংকেত থেকে যদি একটা হাইড্রোজেনকে বের করে দেওয়া হয়, অ্যামিন শ্রেণীর যৌগ, এই যে একটা অ্যামোনিয়াকে, আমি একটা অ্যামিন শ্রেণীটা আগে লিখি। অ্যামিন শ্রেণীর যৌগ সেটা কিরকম আছে, NH2, এদিকে একটা হাত বেরিয়ে আসে। অ্যামোনিয়া আমরা জানি, অ্যামোনিয়া 3টে হাইড্রোজেন। সেই একটা হাইড্রোজেন যদি বের করে দিয়ে তার জন্য যদি কার্বন বসাই, এইখানে ধরো একটা হাইড্রোজেন, আমি এই হাতটা এদিকে লিখছি তাহলে বোঝার সুবিধা হবে, তাহলে সেটা অ্যামিন শ্রেণীর যৌগ আসে। তোমাদের সরলতাময় অ্যামিনটাই তোমাদের এখন করাচ্ছি। ধরো কার্বন, এখানে হাইড্রোজেন থাকলে হবে না, তাহলে কার্বন দিয়ে করতে হবে। তাহলে কার্বনের সঙ্গে লেজুর হাইড্রোজেন আছে, NH2। এটার নাম হচ্ছে মিথাইল অ্যামিন। 2 নম্বর, দুটো কার্বন যুক্ত হতে পারে, তার মানে এটার সঙ্গে H3 হবে, এটা CH2 হবে, NH2 হতে পারে। 3 নম্বর, এটা হচ্ছে ইথাইল অ্যামিন, এটা হতে পারে H3C, CH2, CH2, NH2। এটা হতে পারে প্রোপাইল অ্যামিন, এরকম হতে পারে। তো এই গেল তোমাদের জৈব যৌগের যে কার্যকরী মূলক সংক্রান্ত বিভিন্ন ধরনের যৌগ। এটা আমরা আরেকটা সমগণীয় শ্রেণী পড়ার সময় আরেকটুখানি ডিটেলসে আরেকটু জানবো। তো এই গেল তোমাদের জৈব যৌগের কার্যকরী মূলক সম্বন্ধে আলোচনা। ঠিক আছে, এই পর্যন্তই আজকের ভিডিও করলাম।